কোনো মতে তাঁর খাতায় নোট করে নিলেন। ভীষণ দায়িত্ব চাপিয়ে দিয়েছে ফেলুদা আমাদের উপর। এখন বুঝতে পারছি ফেলুদা কেন নিজে গরজ করে লালমোহন বাবুকে সঙ্গে নিতে চাইছিল। ও জানতো যে মল্লিকের সন্দেহ এড়াবার জন্যে ওকে ছদ্মবেশ নিতে হবে, আমার থেকে আলাদা থাকতে হবে। লালমোহন বাবু থাকলে দলটা ভারীও হবে আর আমার একজন অভিভাবকও হবে। লালমোহন বাবুকে মামা বলতে আপত্তি নেই, কিন্তু ফেলুদাকে ভালো করে চিনি না, এটা বোঝাতে গেলে সত্যিই অ্যাক্টিং করতে হবে। কিন্তু এছাড়া উপায় কি? ঔরঙ্গাবাদ থেকে ইলোরার রাস্তা চমৎকার। দূরে পাহাড়, যদিও বেশি উঁচু না, আর রাস্তার দুপাশে রুক্ষ জমি। একটা নতুন ধরনের মনসার ঝোপ দেখতে পাচ্ছি, যেটা ফণী মনসা নয়। রাজস্থানেও এরকম লম্বা লম্বা মনসার পাতা দেখেছি। এর এক একটা ঝোপ প্রায় 1.5 মানুষ উঁচু। পিছনে কিছুক্ষণ থেকে একটা গাড়ি হর্ন দিচ্ছিল। আমাদের ড্রাইভার সিগন্যাল করাতে সেটা পাশ কাটিয়ে বেরিয়ে গেল। তাতে রয়েছে সেই টেকো সাহেব আর ফেলুদার সঙ্গে যে ট্যাক্সি থেকে নেমেছিল সেই ঘাড়ে গর্দানে লোকটা। আধ ঘন্টার মধ্যেই একটা পাহাড় ক্রমিক কাছে এগিয়ে এলো। রাস্তা পাহাড়ের গা ঘেঁষে খানিকটা উপর দিকে উঠে ডান দিকে পাহাড়টাকে রেখে এগোতে লাগলো। বাঁ দিকে দূরে একটা ছোট্ট শহরের মতো দেখা যাচ্ছে। ড্রাইভার বলল সেটা খুলদাবাদ, আর খুলদাবাদেই নাকি ইলোরার গুহা। আমরা ডাক বাংলোতে থাকবো। অন্য সময় হলে হয়তো এত চট করে জায়গা পাওয়া যেত না, কিন্তু আগেই বলেছি এটা অফ সিজন, তার মানে টুরিস্টদের সংখ্যা কম, আর সেই কারণেই অবশ্যই মূর্তি চোরেদেরও সুবিধে। আর খানিকটা যেতেই ডান দিকে পাহাড়ের গায়ে প্রথম গুহাগুলো দেখতে পেলাম। ড্রাইভার জিজ্ঞেস করলো, ও জি পহলে কেভ দেখনা হ্যায় ইয়া বাংলো মে জানা হ্যায়? পহলে বাংলো। বাঁ দিক দিয়ে একটা রাস্তা খুলদাবাদের দিকে চলে গেছে। গাড়ি সেই রাস্তা দিয়ে ঘুরে গেল। আমি তখনও অবাক হয়ে পাহাড়ের গা থেকে কেটে বার করা সারি সারি গুহাগুলোর দিকে দেখছি। এর মধ্যে কৈলাস কোনটা কে জানে। খুলদাবাদে 2টো থাকার জায়গা আছে, একটা টুরিস্ট গেস্ট হাউস, সেটার ভাড়া বেশি, আর একটা ডাক বাংলো। আমরা বাংলোতেই 2টো ঘর বুক করেছি। যাবার পথে আগে গেস্ট হাউসটা পড়ে। সেটার পাশ দিয়ে যাবার সময় দেখলাম সামনের বাগানের পাশে সবুজ ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে। তার মানে জয়ন্ত মল্লিক এটাতেই উঠেছেন। গেস্ট হাউসের পরের বাড়িটাই বাংলো, 2টোর মাঝখানে বেড়া দিয়ে ভাগ করা। সাইজে বাংলোটা অনেক ছোট, বাহারও কম, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ফেলুদা ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিয়ে ড্রাইভারকে বলল সে যেন মিনিট 15 অপেক্ষা করে। আমরা জিনিসপত্র রেখে কৈলাসে যাব, ও আমাদের নামিয়ে দিয়ে ঔরঙ্গাবাদ ফিরে যাবে। ডাকবাংলোয় সব শুদ্ধ 4টে ঘর, প্রত্যেকটায় 3টে করে খাট। ফেলুদা ইচ্ছে করলে আমাদের ঘরে থাকতে পারত, কিন্তু থাকলো না। ও নিজের ঘরে যাবার সময় চাপা গলায় বলে গেল, তোর পদবী মুখার্জি, লালমোহন বাবু তোর মেজ মামা, রাষ্ট্রকূট, 7th সেঞ্চুরি, রাজার নাম কৃষ্ণ। আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। আমাদের ছেড়ে ফেলুদা তার নিজের ঘরে গিয়েই বলে হাঁক দিল এমন একটা গলায় যার সঙ্গে ওর নিজের গলার কোনো মিলই নেই। আমরা দুজন তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে মাঝখানের ডাইনিং রুমটায় এসে বুঝতে পারলাম যে আরেকজন লোক বাংলোয় এসে উঠেছেন। ইনি ফেলুদার সঙ্গে স্টেশন থেকে এসেছিলেন, আর একেই আমরা একটু আগে ট্যাক্সিতে সেই সাহেবটার সঙ্গে দেখেছি। তখন দেখে বক্সার বা কুস্তিগির বলে মনে হয়েছিল, এখন দেখছি চোখের কোণে একটা বুদ্ধি ভরা উজ্জ্বল হাসি হাসি ভাব রয়েছে, যাতে মনে হয় ভদ্রলোক বেশ লেখাপড়া জানেন, এমনকি হয়তো কবি বা সাহিত্যিক বা শিল্পী টিল্পীও হতে পারেন। আমাদের দুজনকে দেখে বললেন, বেঙ্গলি? Yes, sir. From Calcutta, cultural capital of India. I am the, কি বলে জানো, yes, professor of history in the city college. And this is, কি বলে, my nephew. তো কৈলাস দেখতে আসা হয়েছে? ও
ও দেখো ভাইয়া, আপনি বাঙালি। 100 বার। তবে কলকাতার নয়, এলাহাবাদের। ভদ্রলোকের বাংলায় একটা টান আছে, যেটা অনেক প্রবাসী বাঙালির মধ্যেই থাকে। আমাদের আর কিছু না বললেও চলতো, কিন্তু ইংরেজি বলতে হবে না জেনে বোধহয় খুশি হই লালমোহন বাবু আরো একগাদা কথা বলে ফেললেন। ভাবলুম রাষ্ট্রকূট বংশের অতুল কীর্তিটা একবার দেখে আসি। তা আমার ভাগ্নিটির মরাই আবার আর্টের দিকে খুব ঝোঁক। বলছে বিয়ে পড়ে আর্ট কলেজে ঢুকবে, দিব্যি ছবি আঁকি। ভূত তোমার ড্রয়িং এর খাতাটা সঙ্গে করে নিয়ে নিও। আমি চুপ করে রইলাম, কারণ ড্রয়িং এর খাতা আমি আনিনি। ফেলুদাও এই ফাঁকে কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে এসেছে। ক্যামেরাটা বাইরে বের করে গলায় ঝুলিয়ে নিয়েছে, কারণ ছবি তাকে তুলতেই হবে। আমাদের তিনজনের উপর একবার চোখ বুলিয়ে নিয়ে সে তার নতুন গলায় নতুন উচ্চারণে বলল, আপনাদের যদি কেভ দেখার ইচ্ছে থাকে তো আমার সঙ্গে আসতে পারেন, ট্যাক্সিটা এখনো রয়েছে। বাহ, খুব সুবিধা হলো তো মরাই। আপনি যাবেন নাকি ওদিকে? প্রশ্নটা করা হলো এলাহাবাদের বাবুটিকে। বাবু বললেন, আমি পরে যাব। আই মাস্ট হ্যাভ আ বাথ ফার্স্ট। বাইরে এসেই লালমোহন বাবু শুকনো গলায় বললেন, আরো কিছু ছাড়ুন না মশাই, ইতিহাসের স্টকটা আর একটু না বাড়ালে তো চলছে না। ভারতবর্ষের বিশেষ বিশেষ ঐতিহাসিক পিরিয়ডগুলোর নাম জানা আছে আপনার? এই যেমন মৌর্য, শুঙ্গ, গুপ্ত, কুষাণ, চোল, বা এদিকে পাল বংশ, সেন বংশ, এগুলো জানেন? লালমোহন বাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ট্যাক্সিতে উঠে বললেন, একটা কথা বলবো মশাই, এমনও তো হতে পারে যে আমি কানে একটু কম খাটো। কেউ কথা বললে যদি ঠিক মতো না শোনার ভান করি, তাহলেই তো ল্যাটা চুকে যায় মশাই। আপত্তি নেই যদি অভিনয়টা ঠিক হয়, আর যদি সেটা মেনটেন করে দিতে পারেন। সেটা মশাই ইতিহাস আওড়ানোর চেয়ে ঢের সহজ। দেখলেন তো, কুট বলতে পুট বেরিয়ে গেল আমার। গেস্ট হাউসের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জয়ন্ত মল্লিক বাইরে বেরিয়ে এসে পকেটে হাত দিয়ে বাংলোর দিকে চেয়ে আছে, আর সবুজ ট্যাক্সিটা তখনও দাঁড়িয়ে আছে। ফেলুদা যেন মল্লিককে দেখেই তার ঝোলাটায় হাত ঢুকিয়ে একটা ছোট্ট চিরুনি বার করে আমায় দিয়ে বলল, স্মৃতিটার ডান দিকে করে নে তো, পোর্ট্রেটটা একটু চেঞ্জ হবে। উইন্ডস্ক্রিনের আয়নায় দেখে চুলটা অন্যদিকে ফিরিয়ে নিলাম। শুধু সিঁথির এদিক ওদিকেই যে মানুষের চেহারা এতটা বদলে যায়, সেটা আমার ধারণা ছিল না। বাংলোয় যাবার রাস্তাটা যেখানে এসে বড় রাস্তায় পড়েছে, সেখান থেকে আরেকটা রাস্তা পাহাড়ের উপর দিয়ে একটা পাক খেয়ে খানিকটা গিয়েই সামনে বিখ্যাত কৈলাসের মন্দির। ফেলুদা বলেই দিয়েছিল যে আজ আর বেশি ঘোরা হবে না, কারণ কৈলাস দেখতে দেখতেই আলো পড়ে যাবে। ট্যাক্সি আমাদের নামিয়ে দিয়ে ঔরঙ্গাবাদ চলে গেল। কৈলাস যে কি ব্যাপার সেটা বাইরে থেকে তেমন বুঝতে পারিনি। সামনের প্রকাণ্ড পাথরের গেট দিয়ে ভেতরে ঢুকেই হঠাৎ যেন মাথাটা বাঁই করে ঘুরে গেল। মূর্তিচোর, চক্ষীর মাথা, মিস্টার মল্লিক, শুভঙ্কর বোস সব যেন ধোঁয়ায় মিলিয়ে গিয়ে শুধু রইল একটা চোখ টেরানো, মন ধাঁধানো, অবাক হওয়ার ভাব। কল্পনা করতে চেষ্টা করলাম 1300 বছর আগে হাতুড়ি আর ছেনি দিয়ে দাক্ষিণাত্যের একদল কারিগর পাহাড়ের গা কেটে এই মন্দিরটা বার করেছে, কিন্তু পারলাম না। এই মন্দির যেন চিরকালই রয়েছে, কিংবা কোনো আদ্যিকালের জাদুকর কোনো আশ্চর্য মন্ত্র বলে 1 সেকেন্ডে এটা তৈরি করেছে, কিংবা ফেলুদার সেই বইটাতে যেমন আছে, হয়তো মানুষের চেয়েও অনেক বেশি জ্ঞানী গুণী কোনো এক প্রাণী অন্য কোনো গ্রহ থেকে এসে এটা তৈরি করে দিয়ে গেছে। 3 দিকে পাহাড়ের দেওয়ালের মাঝখানে কৈলাসের মন্দির। মন্দিরের এক পাশ দিয়ে হাঁটতে শুরু করে পিছনের দিক দিয়ে ঘুরে অন্য দিক দিয়ে আবার সামনে ফিরে আসা যায়। এই রাস্তা বা প্যাসেজ কোনোখানেই 8-10 হাতের বেশি চওড়া নয়। মন্দিরের ডাইনে আর বাঁয়ে পাহাড়ের গায়ে অনেকগুলো গুহার মতো ঘর করা আছে, আর তার মধ্যেও অনেক মূর্তি রয়েছে। আমরা ডান দিকের প্যাসেজ দিয়ে হাঁটতে শুরু করেছি, আর ফেলুদা বিড়বিড় করে ইনফরমেশন দিয়ে চলেছে। জায়গাটা 300 ফুট লম্বা, 150 ফুট চওড়া, মন্দিরের হাইট 100 ফুট।
2 লক্ষ টন পাথর কেটে সরানো হয়েছিল। প্রথমে 3 দিকে পাথর কেটে খাদ তৈরি করে তারপর চূড়ো থেকে শুরু করে কাটতে কাটতে নিচ পর্যন্ত নেমে এসেছিল। দেব দেবী, মানুষ, জানোয়ার, রামায়ণ, মহাভারত কিছুই বাদ নেই এখানে। ক্যালকুলেশনের কথাটা একবার ভেবে দেখতো সে। আর্ট ছেড়ে দিয়ে শুধু ইঞ্জিনিয়ারিং এর দিকটা দেখ। ফেলুদা আরো বলতো, কিন্তু হঠাৎ একটা শব্দ পেয়ে থেমে আমাদের দুজনের থেকে 5 হাত পিছিয়ে গিয়ে একটা গহ্বরের মধ্যে রাবণের কৈলাস নাড়ার মূর্তিটা দেখতে লাগলো। পায়ের শব্দ। মন্দিরের পিছন থেকে শুভঙ্কর বোস বেরিয়ে এলেন। তার হাতে একটা নোটবুক, কাঁধে একটা ঝোলা। ভারী মন দিয়ে মন্দিরের কারুকার্যগুলো দেখছেন তিনি। এবার মূর্তি ছেড়ে আমাদের দুজনের দিকে এলো তাঁর দৃষ্টি। প্রথমে একটা হাসি, তারপরেই একটা উদ্বেগের ভাব। তোমার দাদার কোনো খবর পেলে? উনি একটা জরুরি কাজে হঠাৎ বম্বে চলে গেছেন, আজকালের মধ্যেই ফিরবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শুভঙ্কর বোসের চোখ আবার পাথরের দিকে চলে গেল। পিছনে একটা শব্দ পেয়ে বুঝলাম ফেলুদা একটা ছবি তুলল। ঘাড় ফিরিয়ে দেখলাম ফেলুদা আবার আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা দুজন মন্দিরের পিছন দিক দিয়ে ঘুরে উল্টো দিকে গিয়ে পড়লাম। এবার আরেকজন লোককে দেখতে পেলাম। গায়ে নীল শার্ট, সাদা প্যান্ট, মিস্টার জয়ন্ত মল্লিক। ইনি সবেমাত্র এসে ঢুকেছেন, চুপ করে দাঁড়িয়েছিলেন। আমাদের দেখেই মন্দিরের দেওয়ালে একটা হাতির মূর্তির দিকে এগিয়ে গেলেন। ওর হাতের ব্যাগটা কলকাতাতেও দেখেছি। বারাসাত থেকে ফেরার পথে এই ব্যাগ তার গাড়িতে ছিল। এই ব্যাগ নিয়ে উনি কুইন্স ম্যানশনে নেমেছিলেন। ওটাতে কি আছে জানবার জন্য প্রচন্ড কৌতূহল হলো। ফেলুদা আমাদের কাছাকাছি এসে গেছে। এক এক সময় ইচ্ছে করছিল ফেলুদা সোজা গিয়ে মল্লিকের কলারটা চেপে ধরে বলুক, কই বার করুন মশাই যক্ষীর মাথা। কিন্তু এটা বুঝতে পারছিলাম যে ও ওরকম কাঁচা কাজ করবে না। মল্লিক সিদ্দিকপুরে গিয়েছিল সেটা ঠিক, এখন ইলোরায় এসেছে সেটাও ঠিক, আর বম্বেতে কাকে জানি ফোন করে বলেছিল মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে এসেছে সেটাও ঠিক। কিন্তু এর বেশি কিছু ওর সম্বন্ধে এখনো জানা যায়নি। আরেকটু না জেনে, আরেকটু প্রমাণ না পেয়ে ফেলুদা কিচ্ছু করবে না। যেটা এখনই করা যায় সেটা অবশ্যই ফেলুদা করল। মল্লিকের পাশ দিয়ে যাবার সময় নিজের শরীর দিয়ে ভদ্রলোকের ব্যাগটায় একটা ধাক্কা দিয়ে সরি বলে একটা মূর্তির দিকে ক্যামেরা ঘুরিয়ে ফোকাস করতে লাগলো। ধাক্কা খেয়ে ব্যাগটা যেভাবে নড়বড় করে উঠল তাতে মনে হলো না ভিতরে কোনো ভারী জিনিস রয়েছে। কৈলাস থেকে বেরিয়ে এসে দুজন লোককে দেখতে পেলাম। একজন আমাদের বাংলোর এলাহাবাদী বাবু, আরেকজন হলেন সেই টেকো সাহেব। বাবু হাত নেড়ে কথা বলছেন, সাহেব মাথা নেড়ে শুনছেন। হঠাৎ কেন জানি মনে হলো আমরা তিনজন ছাড়া যতজন লোক এখানে এসেছে সবাই গোলমেলে, সবাইকেই সন্দেহ করা উচিত। ফেলুদাও কি তাই করছে? কৈলাস থেকে ফেরার পথে ফেলুদার হঠাৎ কেন জানি গেস্ট হাউসে যাবার ইচ্ছে হলো। কারণ জিজ্ঞেস করতে বলল, একবার খোঁজ করে আসি এখানে খবরের কাগজ আসে কিনা। আমরা বাংলোয় চলে গেলাম। আমাদের দুজনেরই খিদে পাচ্ছিল, তাই লালমোহন বাবু চৌকিদারকে চা আর বিস্কুট অর্ডার দিলেন। চায় লেও চায় और थोड़ा सा बिस्किट। সামনের দরজা দিয়ে ঢুকেই ডাইনিং রুম। তার ডান দিকের 1 নম্বরের ঘরটা আমাদের, আমাদের পরের ঘরটা 2 নম্বর, সেটা খালি। ডাইনিং রুমের উল্টো দিকে আরো 2টো ঘর। তার মধ্যে আমাদের ঠিক উল্টো দিকের ঘরটায় থাকেন এলাহাবাদী, আর তার পাশের 4 নম্বরে ফেলুদা। আগেই বলেছি লালমোহন বাবুকে মাঝে মাঝে গোয়েন্দাগিরিতে পেয়ে বসে। ওর এখন বোধ হয় সেই রকম একটা মেজাজ এসেছে। ঘরে বসে চা খেতে খেতে বললেন, সাহেবকে না হয় ছেড়েই দিলাম,
অন্য যে 3 জন আছে তার মধ্যে 2 জনের বিষয় তো তবু কিছু জানা গেছে। আরে সত্যি হোক মিথ্যে হোক, কিন্তু আমাদের বাংলোর বাবুটির নাম তো পর্যন্ত জানা যায়নি। ওর ঘরটা একবার উঁকি দিয়ে এলে হতো না? মনে হলো দরজায় চাবিটা লাগাইনি। আমার আইডিয়াটা ভালো লাগছিল না, তাই বললাম, যদি চৌকিদার দেখে ফেলে? আমি চাই তুমি পাহারা দাও। চৌকিদার এদিকে আসছে মনে হলে এরকম করে একটু গলা খাকরানি দেবে, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। তোর দাদার কাজ একটু এগিয়ে রাখতে পারলে উনি খুশি হবেন। এলাহাবাদের সুটকেসটা রীতিমতো ভারী বলে মনে হলো। আমি এরকম ব্যাপার কখনো করিনি, অন্তত ফেলুদা ছাড়া অন্য কারোর জন্য নয়। কিন্তু ব্যাপারটার মধ্যে একটা অ্যাডভেঞ্চারের গন্ধ থাকায় শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। আমি চলে গেলাম পিছনের বারান্দায়। সামনে একটা খোলা জায়গার পরেই বাবুর্চিখানার পাশে চৌকিদারের ঘর। চৌকিদারের একটা সাইকেল আছে, আগেই দেখেছি। এখন দেখলাম তার 10-12 বছরের ছেলেটা খুব মন দিয়ে সেটাকে পরিষ্কার করছে। একটা শব্দ পেয়ে ঘাড় ফিরিয়ে আর চোখে দেখলাম লালমোহনবাবু চোরের মতো 3 নম্বর ঘরে ঢুকলেন। মিনিট 3 পরে আমার বদলে উনি একটা গলা খাকরানি দিয়ে বুঝিয়ে দিলেন যে ওর তদন্তের কাজ শেষ। ঘরে ফিরে যেতে ভদ্রলোক বললেন, পুরনো সুটকেস, ভালো মতো চাবি লাগে না, কিন্তু টান দিলে ও খুললো না, বুঝলে? টেবিলের উপর দেখলাম একটা চশমার খাপ, তাতে আবার কলকাতার স্টিফেন কোম্পানির নাম, একটা সোডা মিন্টের বোতল আর একটা ওডোমসের টিউব। আলনায় সবুজ জোড়া কাটা শার্ট আর পায়জামা, মেঝেতে একজোড়া পুরনো চটি, কোম্পানির নাম উঠে গেছে। এছাড়া আর কিছু তো। কার জিনিসের ফিরিস্তি দেওয়া হচ্ছে? লালমোহনবাবুর কথা থেমে গেল। ফেলুদা প্রায় নিঃশব্দে ঘরে ঢুকেছে। ওকে ব্যাপারটা বলতেই হলো, কিন্তু ও শুনে বিশেষ রাগটা করলো না, খালি বলল, লোকটাকে সন্দেহ করার কোনো কারণ ঘটেছিল কি? কিছুই তো জানা যায়নি ওর সম্বন্ধে, এমনকি নামটা পর্যন্ত না। এদিকে কিরম একটা সন্ডা মার্কা চেহারা। আচ্ছা, একটা গ্যাংয়ের কথা আপনি কি বলছিলেন না? তাই ভাবলুম, মানে সন্দেহের কারণ না থাকলে এগুলো করতে যাওয়া অযথা রিস্ক নেওয়া। ভদ্রলোকের নাম আর.এন. রক্ষিত। সুটকেসের বাঁ ধারে ফ্যাকে সাদা অক্ষরে লেখা, চোখ থাকলেই দেখা যায়। আপাতত এর বেশি জানার কোনো দরকার আছে বলে মনে করি না। তাহলে বাকি রইল এক সাহেব। সাহেবের নাম স্যাম লুইজন। এও ইহুদি, এও ধনী। নিউ ইয়র্কে এর একটা আর্ট গ্যালারি আছে। কি করে জানলে? গেস্ট হাউসের ম্যানেজারের সঙ্গে আলাপ হলো। বেড়ে লোক, ডিটেকটিভ গল্পের পোকা। মূর্তি চুরির কথা কাগজে পড়ে অব্দি দিন গুনছে কবে এখানে সেই চোরের আবির্ভাব হবে। তোমার পরিচয় দিলে? ওকে হাতে রাখা দরকার। লোকটা অনেক হেল্প করতে পারবে। ভুললে চলবে না, মল্লিক গেস্ট হাউসে থাকে। সে নাকি অলরেডি বম্বেতে একটা কল বুক করেছিল, লাইন পায়নি। রাত্রে ডিনার আমরা 4 জনে একসঙ্গে বসে খেলাম। ফেলুদা একটাও কথা বলল না। সেটা তার ছদ্মবেশের জন্য, না মাথায় কোন চিন্তা ঘুরছে বলে, তা জানি না। মিস্টার রক্ষিত একবার লালমোহনবাবুর দিকে ফিরে জিজ্ঞেস করলেন, আপনি ইন্ডিয়ান হিস্ট্রির কোনো বিশেষ পিরিয়ড নিয়ে রিসার্চ করেন? তার উত্তরে লালমোহনবাবু অড়র ডালে ভেজানো হাতের রুটি চিবোতে চিবোতে বললেন, পিরামিড নিয়ে বিশেষ পড়াশোনা নেই, যদিও সেটা যে মিশরে রয়েছে সেটা আমি জানি। এতে রক্ষিত একটু থতমত খেয়ে আমার দিকে চাইলে আমি নিজের কানের দিকে দেখিয়ে লালমোহনবাবু যে কানে খাটো সেটা বুঝিয়ে দিলাম। এরপরে ভদ্রলোক আর মেজো মামাকে কোনো প্রশ্ন করেননি। খাওয়ার পরে আমি আর লালমোহনবাবু যখন বাংলোর বাইরে এসে দাঁড়ালাম, তখন একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর টুকরো টুকরো মেঘের ফাঁক দিয়ে একটা ফিকে জ্যোৎস্না এসে চারিদিকে ছড়িয়ে পড়েছে। কোত্থেকে জানি হাসনুহানা ফুলের গন্ধ আসছে। মনটা বেশ খুশি খুশি লাগছে। লালমোহনবাবু একটা ক্লাসিক্যাল টান দিতে গিয়ে একদম বেসুরে চলে গেছেন। এমন সময় দেখলাম গেস্ট হাউসের দিক থেকে একজন লোক আমাদের দিকে আসছে। আরেকটু কাছে আসতেই চিনতে পারলাম শুভঙ্কর বোস। জটায়ু গান থামিয়ে টান হয়ে দাঁড়ালেন, ফিসফিস করে বললেন, তোমার দাদা থাকলে ভালো হতো।
আপনারাও হাওয়া খেতে বেরিয়েছেন দেখছি। শুভঙ্কর বাবুর মধ্যে একটা উসখুসে ভাব লক্ষ্য করলাম। 3 বার পিছন দিকে চাইলেন, তারপর 2 পা এগিয়ে এসে গলা নামিয়ে বললেন, আপনারা ওই নীল শার্ট পরা ওই বাঙালি ভদ্রলোকটিকে চেনেন? এর কাছে লালমোহন বাবুর কালা সাজা চলবে না, কারণ আগে অনেক কথা হয়েছে। বললেন, কই না তো। কেন, উনি কি আমাদের চেনেন বললেন নাকি? শুভঙ্কর বোস আরেকবার পেছন দিকে দেখে বললেন, লোকটা মানে একটু পিকিউলিয়ার আর কি। বলছি ইলোরায় প্রথম এলো, আর্টে ইন্টারেস্টেড, অথচ কৈলাস দেখে একটিবারও তারিফ করলো না, আহাউ করলো না। দেখুন, আমি এই নিয়ে দ্বিতীয়বার এলাম, অথচ সেই প্রথমবারের মতোই থ্রিল অনুভব করলাম। আরে ভালো যদি নাই লাগে তো আসাই বা কেন, আর ভান করাই বা কেন? আমরা দুজনে চুপ। এই কথাটাই কি বলতে এলেন ভদ্রলোক? ছোট্ট শহরটা মনে হচ্ছে এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে, অথচ বেজেছে মাত্র 10টা। ইদানিং এই খবরের কাগজ পড়েছেন? কেন বলুন তো? ভারতবর্ষের শিল্প সম্পদ নিয়ে ব্যবসা শুরু হয়েছে, মন্দির থেকে মূর্তি লোপাট হয়ে যাচ্ছে। সত্যি খবরটা জানতুম না তো, ভীষণ অন্যায়। ছি 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 ছি। লালমোহন বাবুর অ্যাক্টিং খুব পাকা নয়, তাই একটু অস্বস্তি লাগছিল, কিন্তু শুভঙ্কর বোসের সেদিকে লক্ষ্যই নেই। আরেক পা এগিয়ে এসে বললেন, ওই ভদ্রলোক কিন্তু গেস্ট হাউস থেকে বেরিয়ে গেছেন। কোন ভদ্রলোক? ওই যে মিস্টার মল্লিক। বেরিয়ে গেছেন? বেরিয়ে গেছেন? প্রশ্নটা আমরা দুজনে একসঙ্গে করলাম। সত্যি ফেলুদার এখানে থাকা উচিত ছিল। একবার যাবেন নাকি? হ্যাঁ, শুভঙ্কর বোসের চোখ জলজল করছে। এখন কোথায় মশাই? গুহার দিকে। পাহারা নেই? আছে, তবে 34টা গুহার জন্য মাত্র 2টো লোক। কাছেই বুঝতেই পাচ্ছেন। আর ভদ্রলোক একটা ব্যাগ নিয়ে ঘোরেন, লক্ষ্য করেছেন তো? উনি আর আপনাদের বাংলোর এই হিপি টাইপের লোকটি দুজনেই ব্যাগ নিয়ে ঘোরেন। ওরও কিন্তু ভাবগতি ভালো না। উনি কে সেটা জানতে পেরেছেন? লালমোহন বাবু বিষম খেতে গিয়ে সামলে নিলেন। উনি ফটোগ্রাফ তোলেন, ফার্স্ট ক্লাস ফটো। আমাদের দেখিয়েছেন, এলোরার ফটো তুলেছেন চুমকি একটা পত্রিকার জন্য। বাংলো থেকে কে বেরোলো? মিস্টার রক্ষিত, এক হাতে লাঠি, অন্য হাতে টর্চ, গায়ে ঢাউস রেনকোট। ভদ্রলোক লালমোহন বাবুর কানের কাছে এসে তারস্বরে, আফটার ডিনার ওয়াক আ মাইল, বলে হেসে গেস্ট হাউসের দিকে চলে গেলেন। শুভঙ্কর বসু আসি বলে রক্ষিতের পথ ধরলেন। লালমোহন বাবু ভ্রুকুটি করে বললেন, আচ্ছা, 1 মাইল হাঁটতে বললে কেন বলো তো লোকটা? ভালো হজম হবে বলে। চলুন, এখন তো বাংলো খালি, একবার ফেলুদার খোঁজ করা যাক। ওকে খবরগুলো দেওয়া দরকার। এরা সবাই গুহার দিকে যাচ্ছে, ব্যাপারটা ভালো লাগছে না। একটা চাপা উত্তেজনা নিয়ে বাংলোয় ঢুকলাম। মিস্টার বোস সত্যি বললেন কি মিথ্যে বললেন জানি না, কিন্তু আমার মন বলছে একবার গুহার দিকে যাওয়া উচিত। যদি কিছু ঘটে তাহলে রাত্রেই ঘটবে। এখনো আলো রয়েছে, গুহার আশেপাশে কেউ ঘোরাফেরা করলে নিশ্চয়ই বোঝা যাবে। বাংলোর ভিতরে অন্ধকার। বাইরের চৌকিদারের ঘরে বোধহয় একটা লণ্ঠন জ্বলছে, আর কোথাও আলো নেই, কোনো শব্দও নেই। রক্ষিতের ঘরের দরজা বন্ধ থাকবে সেটা স্বাভাবিক, কিন্তু ফেলুদার ঘরের দরজাও বন্ধ কেন? আর দরজার তলার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে না কেন? ও কি 10:30টার মধ্যেই ঘুমিয়ে পড়ল নাকি? বারান্দার দিকে ঘরের জানলা, পা টিপে টিপে সেদিকে গেলাম। জানলার পর্দা টানা। এগিয়ে গিয়ে পর্দা ফাঁক করে 2 বার চাপা গলায় ফেলুদার নাম ধরে ডাকলাম, ফেলুদা, ফেলুদা। কোনো উত্তর নেই। ও যদি বেরিয়েও থাকে
সামনের দরজা দিয়ে বেরোয়নি সেটা আমরা জানি। তাহলে কি চৌকিদারের ঘরের পাশের খিড়কি দরজাটা দিয়ে বেরোলো? আমরা দুজন আমাদের ঘরে ফিরে এলাম। বাতিটা জ্বালাতেই জানলার সামনে মেঝেতে পড়ে থাকা কাগজটা দেখতে পেলাম। তাতে ফেলুদার হাতে লেখা দুটো কথা। ঘরে থাকিস। একটা কথা বলবো তোমায়, এবার কিন্তু তোমার দাদাটি আমাদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে। আরে আমি তো এমনিতে আর বিশেষ কোনো রহস্য খুঁজে পাচ্ছি না, তবে তোমার দাদার কার্যকলাপ পদে পদে কিরম রহস্যময় বলে মনে হচ্ছে। ফেলুদা ঘরে থাকতে বলেছে, কিন্তু কখন ফিরবে সেটা বলে যায়নি। অথচ ও যতক্ষণ না ফেরে ততক্ষণ ঘুমানোর কোনো কথাই ওঠে না। কি আর করি, আধ ঘন্টা কোনো রকমে লালমোহনবাবুর সঙ্গে কাটাকুটি খেলে কাটিয়ে দিলাম। তারপর লালমোহনবাবু বললেন যে ওর লেটেস্ট গল্পের প্লটটা আমায় বলবেন। এবারে জানো তপেশ, একটা নতুন রকমের ফাইট ইন্ট্রোডিউস করেছি, যাতে হিরোর হাত পা সব বাঁধা, কিন্তু তাও শুধু মাথা দিয়ে ভিলেনকে ঘায়েল করে দিচ্ছে। মাথা দিয়ে মানে বুদ্ধি দিয়ে না মাথার গুঁতো দিয়ে, সেটা জিজ্ঞেস করতে যাব এমন সময় দেখি ফেলুদা হাজির। আমরা দুজনেই চুপ, কারণ জানি ও নিজে থেকে কিছু বলতে চাইলেই বলবে, জিজ্ঞেস করে কোনো ফল হবে না। ফেলুদা গম্ভীর গলায় বলল, লালমোহন বাবু, অন্যান্য বারের মতো এবারও কি আপনার সঙ্গে কোনো অস্ত্র আছে নাকি? এখানে বলে রাখি, লালমোহনবাবুর অস্ত্র সংগ্রহ করার বাতিক আছে। সোনার কেল্লার ব্যাপারে ওর সঙ্গে একটা ভুজালি ছিল, আর বাক্স রহস্যর ব্যাপারে ছিল একটা বুমার্যাং। ফেলুদার প্রশ্ন শুনে ভদ্রলোকের চোখ জলজল করে উঠল। বললেন, এবার আছে একটা বম্ব। বম? আমি আর ফেলুদা একসঙ্গে প্রশ্ন করে উঠলাম। কথাটা বিশ্বাস হচ্ছিল না। বম্ব, বোমা। লালমোহনবাবু তাঁর সুটকেসের দিকে এগিয়ে গেছেন। আমাদের পাড়ার দ্বিজেন হালদারের ছেলে উৎপল আর্মিতে আছে, সে মার্চ মাসে এসেছিল। এইটি আমাকে এনে দিয়ে বললে, কাকাবাবু দেখুন আপনার জন্য কি এনেছি। কত বড় বড় যুদ্ধে এটা ব্যবহার হয় জানো তো। ছোড়া আমার লেখার খুব ভক্ত। একটা মাঝারি সাইজের টর্চ লাইটের মতো লম্বা খয়েরি রঙের একটা বেশ ভারী পাইপ জাতীয় জিনিস লালমোহনবাবু সুটকেস থেকে বের করে ফেলুদার হাতে দিলেন। ফেলুদা সেটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখে বলল, এটা আমার কাছেই থাক, আপনার পক্ষে জিনিসটা বড় বেশি ডেঞ্জারাস। আচ্ছা, কত মেটাগন হবে বলুন তো? কথাটা আসলে মেগাটন, আর সেটা ব্যবহার হয় অ্যাটম বম সম্পর্কে। 1 মেগাটন মানে 10 লক্ষ টন। ফেলুদা লালমোহনবাবুর প্রশ্নে কান না দিয়ে বোমাটা ঝোলায় পুরে বলল, একবার বেরোনো দরকার। সবাই বেরিয়েছে, আমাদের ঘরে বসে থাকার কোনো মানে হয় না। ডাকবাংলো থেকে যখন বেরোলাম তখন 11:30। ঝিঁঝিটা এখনো ডাকছে। চাঁদের আলো কমছে বাড়ছে, কারণ আকাশ টুকরো টুকরো চলন্ত মেঘে ছেয়ে গেছে। গেস্ট হাউসের একটা ঘরে দেখলাম আলো জ্বলছে। সেটা নাকি সেই আমেরিকানের ঘর। কে কোন ঘরে থাকে সেটাও নাকি ফেলুদা ম্যানেজারের কাছ থেকে জেনে নিয়েছে। মল্লিক আর শুভঙ্কর ফিরেছে কিনা বোঝা গেল না। কিছুক্ষণ থেকেই ঘন ঘন মেঘ ডাকছিল। যখন বড় রাস্তার উপরে এসে পড়েছি তখন একটা বড় রকম গর্জন শুনে আকাশের দিকে চেয়ে দেখি পূব দিকটা কালো হয়ে আসছে। এই মরেছে রে, আবার বৃষ্টি আসবে নাকি ময়? এত গুহা থাকতে বৃষ্টি এলে আশ্রয়ের অভাব হবে না। কৈলাসের দিকে উঠে গিয়ে মন্দিরে ঢোকার কোনো চেষ্টা না করে ফেলুদা বাঁ দিকের পথ ধরল, কিন্তু সে পথেও বেশি দূর না। খানিকটা গিয়েই সে দেখি পথ ছেড়ে পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে আরম্ভ করেছে। ওর কায়দা কানুন একটু আধটু জানি বলে আন্দাজ করলাম যে সামনের দিক দিয়ে ছাড়া গুহায় ঢোকার কোনো রাস্তা আছে কিনা সেটাই ও ঘুরে দেখতে চাইছে। আশেপাশে ঝোপঝাড় আর পাথরের টুকরো, কিন্তু এখনো চাঁদের আলো থাকায় সেগুলো কোনো বাধা সৃষ্টি করছে না। এইবার ফেলুদা ডান দিকে মোড় নিল। বুঝলাম যেদিক থেকে এসেছি সেদিকেই ফিরে যাচ্ছি, কিন্তু রাস্তা দিয়ে নয়।
পাহাড়ের গা দিয়ে রাস্তা থেকে অনেকটা